আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারিক ফাতিমা। প্রধান উপদেষ্টার আসন্ন সফর বাংলাদেশে চীন সম্পর্কের ক্ষেত্রে মাইল ফলক হতে যাচ্ছে বলে মনে করেন কূটনীতিকরা। রাষ্ট্রদূত মাহবুব উজ্জামানের মতে পানি ব্যবস্থাপনায় চীনের দক্ষতাকে কাজে লাগাতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সাথে চুক্তির বিষয়ে অগ্রগতি হতে পারে। জটিল হতে থাকা মিয়ানমার সংকট ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বেজিংকে পক্ষে টানার সুযোগ পাবে ঢাকা, বলছেন সাবেক কূটনীতিক রাশিদ আহমেদ চৌধুরী। আরও জানাচ্ছেন শাকিল করিম। দিন দিন জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট ও মিয়ানমার পরিস্থিতি। রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে, নেপিত যোগাযোগ বিচ্ছিন্ন করায় চরম খাদ্য সংকট, সেখানে রয়েছে দুর্ভিক্ষের শঙ্কাও। পরিস্থিতি মোকাবেলায় জাতিসংঘ মিয়ানমারকে চাপ না দিয়ে মানবিক করিডর সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়েছে ঢাকাকে। এমন পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেইজিং যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রভাবশালী দেশটিকে পক্ষে টানার সুযোগ দেখছেন কূটনীতিকরা। একটা সুযোগ আছে এখন, যারা মোবিলাইজ আমরাও করব, ইন্টারন্যাশনাল কমিউনিটিও করবে, ইউএনও করবে। এই যে প্রফেসর ইউনূস যাচ্ছেন চায়নাতে, এটা একটা সুযোগ। ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বুঝতে হবে যে বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ হয়, এটার এফেক্ট কিন্তু ইন্ডিয়ার উপরে অন্য অন্য নেবারিং দেশে পড়বে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম সদস্য চীনকে মিয়ানমারে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ব্যাপারে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। সেফ রিটার্ন, এটা করার জন্য কী কী স্টেপ লাগবে ওটাও পরিষ্কার হয়ে গেছে, যে ওদের সিটিজেনশিপ ফেরত দিতে হবে এবং ওদেরকে এটা সিকিউরিটি, ওটা ইউএন পিস কিপিং ফোর্স লাগবে ওখানে। দেশের উত্তরাঞ্চলে পানির অন্যতম উৎস তিস্তা নদী, যার উৎপত্তি স্থল চীন। ভারত হয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। প্রধান উপদেষ্টার সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বেইজিং এর আগ্রহকে কাজে লাগানোর সুযোগ দেখছেন সাবেক এই রাষ্ট্রদূত। চাইনিজদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে একটা সাংঘাতিক একটা এক্সপার্টিস আছে, তো হিউজ একটা মাসিভ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। তো সুতরাং বাংলাদেশকেই তো এটা উৎসাহ, আগ্রহ বা প্রস্তাবটা দিতে হবে। সামগ্রিক অর্থে আমরা কনজার্ভ ডেভেলপ করতে পারি, সেটাও আমরা অবশ্যই চায়নার কাছ থেকে এটা দেখতে পারি। 4 দিনের সফরে 26 মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ হয় টাঙ্গাইলের কলেজ ছাত্র হৃদয়। 7 মাস পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পায়নি পরিবার। একটি ভিডিও ফুটেজে পুলিশের গুলিতে নিহত হওয়ার বিষয়টি জানলেও তার মৃতদেহ কোথায় রয়েছে তা বলতে পারছেন কেউ। এদিকে ছেলে ফিরে আসবে এই আশায় বুক বেঁধে আছে তার মা বাবা। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। এই কান্না বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র হৃদয়ের মা রেহানা বেগমের। 7 মাস ধরে নিখোঁজ ছেলে ফিরবে বাড়িতে, এমন আশায় পথ চেয়ে বসে আছেন তিনি। 2022 সালে এইচএসসি পাশের পর টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হয় হৃদয়। পরে সংসারের হাল ধরতে গাজীপুরের কোনাবাড়িতে অটোরিকশা চালানো শুরু করে। সরকার পতনের পর 5 আগস্ট কোনাবাড়িতে বিজয় মিছিলে অংশ নিলে তাকে গুলি করে পুলিশ। এ সময় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় তাকে। ভিডিও ফুটেজ দেখে হৃদয়কে শনাক্ত করা গেলেও এখন পর্যন্ত তার মৃতদেহের খোঁজ মেলেনি। সেদিন সরকার পালিয়ে জায়গা, সেদিন আর কি তাকে হত্যা করা হয়। ঢাকা গেছিল, ওইখানে থেকে নিখোঁজ হয়েছে। পরে কি জানা গেল যে তাকে হত্যা করা হয়েছে। পুলিশে মারছে, আমরা লাশটা পাই নাই। আমার লাশটা দিলে আমরা ঠিক মতো একটু খুশি হইতাম। সরকারের কাছে অনুরোধ, আমার কাকা যেন লাশ জানি দেয়, আড্ডি হইলে যেন আমার কাকার আড্ডি জানি দেয়। শেখ হাসিনা পালায় সেদিন মিছিলে গেছিল, সেদিন তারে যে মাইরে হালাইছে, আমরা লাশটা পাইনি। আমরা লাশটা আমরা চাই। এদিকে হৃদয়ের খোঁজ দিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন। পরিবারের পক্ষ থেকে তার মা বাপ, ভাই বোন এবং প্রতিবেশীদের যে দাবি, তার লাশটা যাতে ফেরত পাওয়া যায়, আমি সে ব্যাপারে আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। হৃদয়ের মৃতদেহ ফিরে পাবার পাশাপাশি তার উপরে জুলুমের দৃষ্টান্তমূলক বিচার চায় এলাকাবাসী। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। উত্তরবঙ্গের 17 জেলার প্রবেশমুখ গাজীপুরের চন্দ্রা।
ঈদযাত্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রতি বছরের ন্যায় এবারও যানজটের শঙ্কা করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রকল্পের উন্নয়ন কাজ চলায় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে না পারায় যানজট সৃষ্টির আশঙ্কা করছেন চালকরা। এদিকে কালিয়াকৈরে প্রায় ৩ শতাধিক শিল্প কারখানা রয়েছে। এসব কারখানা ছুটি ঘোষণা করলে চন্দ্র এলাকা জুড়ে সৃষ্টি হবে তীব্র যানজটের। এ বিষয়ে কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি রইজউদ্দিন জানান, এবার ঈদকে সামনে রেখে ফেরা মানুষদের যাত্রা নিরাপদ করতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় 4 স্তরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করবেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, আমাদের জানাবেন যে মহাসড়কের পরিস্থিতি কেমন দেখছেন? জি ফাতিমা, আপনি জানেন যে প্রতি বছর ঈদ আসলে চন্দ্রা এলাকা জুড়ে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়। এবারও কিন্তু চালক এবং যাত্রী এবং পথচারীরা বলছেন এবার তার চেয়েও বেশি যানজটের আশঙ্কা করছেন। কারণ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে এদেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে। সেই আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণেই কিন্তু এবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি আশঙ্কা করছেন। তো আমি বলে রাখি, যমুনা সেতুর এপারে টাঙ্গাইল এলাকা দিয়ে কিন্তু ফুল লেনের কাজ চলমান রয়েছে, যার ফলেও কিন্তু এই যানজটের আশঙ্কা করছেন। এদিকে কালিয়াকৈরে প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে, আর এইসব শিল্প কলকারখানা ছুটি ঘোষণার পরেই কিন্তু চন্দ্রা এলাকায় যানজটের সৃষ্টি। আপনার প্রতি বছরই কিন্তু টেলিভিশন বা পত্রিকার প্রধান শিরোনাম হয় এই চন্দ্রার যানজট নিয়ে। এবারও আশঙ্কা করছেন যে এবারও চন্দ্রা ত্রিমুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে যানজটের আশঙ্কা করা যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবার ঈদ নির্বিঘ্নে করতে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 4 স্তরের আইন শৃঙ্খলা সদস্য বাহিনী কাজ করবেন। নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে তার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জি ফাতিমা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সর্বশেষ খবর। ধন্যবাদ। এদিকে দিনাজপুরের হিলির প্রধান সড়কের কাজ বন্ধ থাকে, ভোগান্তিতে ট্রাক, বাস, অটো চালক ও পথচারীরা। বর্ষায় কাদা এবং শুকনো মৌসুমের ধুলোবালিতে এলাকাবাসীর দুর্ভোগ চরমে। আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। হিলি জয়পুরহাট হয়ে ঢাকা যাওয়ার একমাত্র সড়কের চিত্র এটি। চারমাথা থেকে হিলি মহিলা কলেজ পর্যন্ত ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে কাজ বন্ধ আছে। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। মাঝে মাঝে সংস্কার করা হয় ইট বিছিয়ে। এতে কাদা থেকে রক্ষা পেলেও শুকনো মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারীরা। এই ভাঙা রাস্তার জন্য আমাদের পাতির ক্ষতি হচ্ছে, চাক্কার ক্ষতি হচ্ছে, টায়ার বাস্ট হচ্ছে, আমাদের অনেক সমস্যা। সারাদিন গাড়ি চালাই, রাত্রে যে ঘুম পারবো, শরীরের ব্যথায় তো ঘুম পারতে পারি না। আর যা কামাই করি এই গাড়ি ঠিক করতে আর শরীর ঠিক করতে আমার সব টাকা শেষ। ঈদ যাত্রায় রাস্তার ছোট বড় গর্তের কারণে বড় ধরনের সমস্যায় পড়তে পারে যাত্রীরা। কোনো সরকারি এই রাস্তার বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। খুব কষ্ট হয়, বর্ষা হয় তখন কাদার জ্বালা থাকা যায় না, খরার সময় আবার ধুলা। যারাই ক্ষমতায় থাকে তারাই মনে করেন যে এই রাস্তার দিক কোনো ভ্রুক্ষেপ নাই, এখানে শুধু টাকার দিক চিন্তা ভাবনা সবার। এতই ধুলা, মানুষের শ্বাসকষ্টের সমস্যা হয়ে যাচ্ছে, মানুষের চলাফেরা এতই কষ্ট যে কেউ দেখেও দেখে না। হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকা রাজস্ব আয় করলেও প্রধান সড়কটির বেহাল দশা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্ষোভ ছাড়লেন হিলি নাগরিক কমিটির এই সদস্য। সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন আমাদের সুদৃষ্টিতে দেখে এই রাস্তা সহ যে বিভিন্ন উন্নয়নগুলো যেগুলো থেমে আছে সেই সব উন্নয়নগুলোর কাজগুলো দ্রুত সম্পন্ন করা হোক। ভূমি অধিগ্রহণ শেষে দ্রুত রাস্তার কাজ শুরুর কথা বললেন এই কর্মকর্তা। রাস্তাটার অধিগ্রহণের কারণে কাজটা একটু আটকে আছে। আমাদের এটার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে একটা চিঠি পাঠানো হয়েছে এবং চিঠির সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এই বিষয়টা হলে অধিগ্রহণ বিষয়টা শেষ হবে এবং কার্যক্রমগুলো শুরু হবে। সরকার রাস্তাটির বিষয়ে নজর দেবেন এমনটাই চাওয়া স্থানীয় সহ সকলের। লামিয়া তানজিল মাহমুদ, RTV। দিনাজপুরের এক ব্যতিক্রমী কাপড়ের মার্কেটের নাম বউবাজার। সপ্তাহে একদিন এই বউবাজার খোলা থাকলেও ঈদ সামনে রেখে ক্রেতাদের ভিড় বেড়েছে লক্ষ্য করার মতো। দামে সাশ্রয় ও সব ধরনের কাপড় পাওয়া যায় বলে দূর দূরান্ত থেকে নারীরা ছুটে আসেন এই বউবাজারে।
দিনাজপুর থেকে আনিস হোসেন দুলালের তথ্যছবিতে তানজিনা তাসনিমের রিপোর্টে বিস্তারিত। ব্যতিক্রমী একটি বাজার যেখানে ক্রেতা শুধু মহিলারা, তাই এই বাজারের নামও রাখা হয়েছে বউবাজার। দিনাজপুর শহরের বাসনিয়াপট্টির ফুটপাতে শুধু সপ্তাহের ছুটির দিন শুক্রবারে বসে এই বাজার। তৈরি কাপড় সহ বিভিন্ন রকমের থান কাপড় সাশ্রয়ী মূল্যে বিক্রি হয় বলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নারীরা ছুটে আসে এই বউবাজারে। এখানে আমরা আসছি, এখানে ঈদের মার্কেট চলতেছে, এখানে মানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে, সবাই আরো আসবেন। বউবাজারে অর্ধেক দামে দোকানে অর্ধেক দামে পাওয়া যায় কাপড় চোপড়, আর কাপড় চোপড়ের কোয়ালিটি দাম হিসেবে ঠিকঠাক আছে। শুধু কাপড় নয়, কসমেটিক, জুতা, ব্যাগ সহ বিভিন্ন পণ্য নতুন করে যুক্ত হয়েছে। পুরুষের পাশাপাশি নারী বিক্রেতাও রয়েছে বউবাজারে। ঈদ সামনে রেখে ক্রেতারা ভিড় করছেন এই বাজারে। এখানে একটু দাম কম, আর ঈদের মার্কেটের জন্য এখানে অনেক সস্তায় কাপড় পাওয়া যায়, এখানে কাপড়ও সুন্দর সুন্দর পাওয়া যায় অনেক। এদিকে বিক্রেতারাও বলছেন ঈদ উল ফিতরকে সামনে রেখে অনেকটা সরগরম বউবাজার। যদি গজের কাপড় নেওয়া হয় 20 থেকে 25 টাকা গজে কম, আর শাড়ি মনে করেন যে দেখা যাচ্ছে আমরা ওই দোকানে কিছু রিজেক্টেড শাড়িগুলো কিনি, ওটা 3000 4000 টাকা দামের শাড়ি 400 300 500 দিয়ে পাওয়া যাচ্ছে। নিত্য নতুন জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে অল্প মূল্যের জন্য, আর আমাদের দোকানে যে ধরনের রেট আছে সেই ধরনের রেট থেকে তুলনামূলক বউবাজার আপনারা অনেক কমে পাবেন। বউবাজার আপনারা সকলে সমানভাবে আসবেন এবং সকলের জন্য আপনারা ভালোভাবে থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল। ঈদ উল ফিতর উপলক্ষে বাজারের গুরুত্ব বেড়ে গেছে, এখানে বাজার জোরদার হয়েছে। এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থা বজায় রাখা আছে, যাতে না লাগে, এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা আছে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। তানজিনা তাসনিম, RTV। দর্শক, ঈদ সামনে রেখে বিভিন্ন জায়গায় জমে উঠেছে ঈদ বাজারে। বেশি বিস্তারিত জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মনিরুজ্জামান। মনির, খুলনায় ঈদের বাজার কেমন দেখছেন? কেনাকাটা জমে উঠেছে কিনা আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিমা, যেমনটা বলছিলেন ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু মার্কেটগুলোতে বাড়ছে ক্রেতার সংখ্যা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরীর দৌলতপুর বাজারের সংসার নামে একটি দোকান। এই সংসারে কিন্তু একই জায়গায় আপনি পাচ্ছেন কাপড়, কসমেটিক্স, ক্রোকারিজ সকল পণ্য। আমি এসে কথা বলেছিলাম দোকানের কয়েকজন কর্মচারীর সাথে, সেই সঙ্গে কথা বলেছি আরো বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের সাথে। তারা সকলেই যে কথাটি বলেছেন, অন্যান্য বছরের তুলনায় এবছরও কিন্তু শেষের দিকে এসে প্রতিটা দোকানে ক্রেতার সংখ্যা বাড়ছে। তবে মালিক পক্ষ একটি কথা বলেছে, এই বছর কিন্তু বিদেশি গার্মেন্টস পণ্যের আমদানি কম, যার ফলে কিন্তু তারা অনেকটা বিশেষ করে ভারতীয় পণ্যের আমদানি কম থাকার কারণে তারা কিন্তু চায়না, পাকিস্তান সহ বিভিন্ন দেশের 3 পিস সহ অন্যান্য পোশাক সংগ্রহ করেছে বলে তারা জানিয়েছেন। তবে ক্রেতারা যে কথাটি বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এই বছর পছন্দের পোশাকের দাম কিছুটা বেশি, তারপরেও কিন্তু ঈদ বলে কথা, ঈদের জন্য পছন্দের পোশাকের দাম বেশি হলেও কিন্তু সাধারণ ক্রেতারা তাদের যে পছন্দের পোশাক সেটাই কিন্তু ক্রয় করছেন, এবং পোশাক ক্রয়ের পরে কিন্তু তারা ম্যাচিং করে জুতা, স্যান্ডেল, কসমেটিক সহ অন্যান্য সকল প্রয়োজনীয় সামগ্রী কিনছেন। সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু প্রতিটা মার্কেটে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে বিক্রেতারা যে কথাটি বলেছেন যে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত মার্কেটে কিন্তু যথেষ্ট ক্রেতা থাকে। সকলেই কিন্তু বিক্রেতা ক্রেতা উভয়ের সংমিশ্রণে এই মুহূর্তে এখন পর্যন্ত খুলনায় সুন্দর পরিবেশ বিরাজ করছে বলে বিক্রেতা জানিয়েছেন। তবে তারা আশা করেছেন আগামী যে দিন কয়েকটি রয়েছে এই দিনগুলোতে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই জন্য প্রশাসনের প্রতি তারা দাবি জানিয়েছেন যেন প্রশাসন আরো নজরদারি বাড়ায়, টহল আরো জোরদার করে, এমনটাই কিন্তু অনেকে বলেছেন। সব মিলিয়ে খুলনার বাজারগুলোতে শেষ মুহূর্তে এসে ক্রেতাদের যে ভিড় বেড়েই চলছে, সেই তাতে কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। ফাতেমা, এই ছিল খুলনা থেকে ঈদ বাজারের সর্বশেষ তথ্য। ফাতেমা, ধন্যবাদ। রাজধানীর রামপুরে ভয়াবহ আগুনে পুড়ল সিএনজি গ্যারেজ। গেল রাতের ভোরের দিকে গ্যারেজটিতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটকে পাঠানো হলেও পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও 2টি ইউনিট।
এরপর সকাল 6:30 দিকে 6টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। সুন্দরবনের কলমতেজি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এলেও 23-এর ছিলা এলাকায় নতুন করে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে পানি ছিটানো শুরু করা হয়। এর আগে রাতভর বন বিভাগের কর্মীরা ফায়ার লাইন কেটে আগুন ঘিরে রাখেন। আগুন লাগার স্থানটি সুন্দরবনের অভ্যন্তরে দুর্গম হওয়ায় এবং গাছপালায় জড়ানো থাকায় পানি সরবরাহের পাইপ টানতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মী ও বনরক্ষীদের। রোববার কলমতেজি টহল ফাঁড়ি এলাকার আগুন লাগা স্থান থেকে ড্রোন উড়িয়ে নতুন এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখতে পেলে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা কলমতেজি থেকে কয়েক কিলোমিটার দূরে 23-এর ছিলা এলাকায় ছুটে যান আগুন নিয়ন্ত্রণে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, আবার জ্বলে উঠেছে সুন্দরবনের আগুন, কর্তৃপক্ষের তৎপরতা কেমন দেখছেন? ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, গত যে শনিবার কিন্তু প্রথম যে আগুন দেখা গিয়েছিল কলমতেজি এলাকায়, এই আগুন কিন্তু ফায়ার সার্ভিস এবং বন বিভাগের কর্মীরা রাতভর চেষ্টা করে কিন্তু গতকাল সকাল পর্যন্ত নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু গতকাল সকালে যখন আগুন নিয়ন্ত্রণ হয় তখন ঠিক সেই সময় কিন্তু একটি ড্রোন উড়িয়ে কিন্তু দেখা যায় যে আবার নতুন করে 23-এর ছিলা নামক স্থানে যে আগুন দেখা দিয়েছিল এবং এখানে কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু বন বিভাগের কর্মী এবং ফায়ার সার্ভিসের লোকেরা ছুটে যায় এবং এই আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু যেখানে যে স্থানে আগুন লেগেছিল এই স্থান থেকে কিন্তু যে পানির সোর্স নদীটি কিন্তু 2.5 কিলোমিটার দূরে। এই কারণে কিন্তু পানি খুঁজে পেতে কিন্তু সময় লেগেছে এবং এ কারণে কিন্তু গতকাল পানি ছিটানো সম্ভব হয়নি। তবে বন বিভাগের কর্মীরা মিলে কিন্তু গত রাতে কিন্তু সারা রাত বসে কিন্তু এই যে ফায়ার লাইন কাটা হয়েছে এবং ফায়ার লাইন কেটে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের ভিতরে রাখার চেষ্টা করছেন। আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কিন্তু এই নদী থেকে কিন্তু পানি নিয়ে 2.5 কিলোমিটার পানি দিয়ে কিন্তু পানি নিয়ে কিন্তু এই পানি ছিটানো শুরু করেছে বলে ফায়ার সার্ভিসের সূত্রে আমাদের জানিয়েছে। তবে একটি বিষয়টি জানিয়ে রাখি, এটি কিন্তু লোকালয় থেকে প্রায় 4 কিলোমিটার দূরে হয়, কিন্তু যাতায়াতে এক ধরনের সমস্যা রয়েছে এবং সুন্দরবনের ভিতরে কিন্তু দুর্গম এলাকা। বন বিভাগ বলছে যে স্থানটি উঁচু হয় এবং দীর্ঘ সময় নদী থেকে পানি না ওঠায় কিন্তু এই স্থান থেকে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে। এটা কিন্তু আমাদের বন বিভাগের ডিওপি আমাদের জানিয়েছেন। এছাড়া জানিয়ে রাখি যে গতকাল যে আগুনের নিয়ন্ত্রণে এসেছিল, এখানে কিন্তু 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আগুনের কারণ নির্ধারণ করার জন্য, যে কী কারণে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য। তবে আমাদের স্থানীয় সূত্র আমাদের বলছে যে প্রায় 4 কিলোমিটার এলাকা কিন্তু বন বিভাগে পুড়ে গেছে গতকাল পর্যন্ত। তো আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বন বিভাগ এবং সেই সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে এবং রয়েছে স্থানীয়রা। তারা স্থানীয় প্রায় 2 শতাধিক স্বেচ্ছাসেবক কিন্তু কাজ করছে এই আগুন নিয়ন্ত্রণে। তো ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ সুন্দরবনে আগুনের খবর। ধর্ষণ মামলার বিচার দ্রুত করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি শিশু আসিয়া নির্যাতন ইস্যুতে সরকার অধ্যাদেশটি সংশোধনের সিদ্ধান্ত নেয়। অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে 7 বছরের কারাদণ্ড। এছাড়া প্রস্তাবিত আইনে বলাৎকারকেও ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ধর্ষণ মামলার তদন্তের সময় 30 থেকে কমিয়ে 15 দিন করা হচ্ছে, আর বিচার শেষ করতে হবে 90 দিনের মধ্যে। এছাড়া উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করেন ডিএনএ প্রতিবেদন ছাড়াই চিকিৎসা সনদের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে মামলার বিচার কাজ চালাতে পারবেন। পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সাথে সংঘর্ষে 16 সন্ত্রাসী নিহত হয়েছে। রোববার দেশটির ওয়াজিরিস্তান এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। আফগানিস্তান সীমান্তবর্তী এলাকাটিতে রাতভর সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনা সদস্যদের গুলি বিনিময় হয়। প্রাণ হারায় জঙ্গি দলটির সবাই। নিহতরা সবাই আফগানিস্তান থেকে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল বলে দাবি ইসলামাবাদের। নিহত সবাই জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য বলে জানা গেছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। গেল কয়েকদিন ধরেই আফগান সীমান্তবর্তী এলাকাগুলোয় পাকিস্তানি বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীর তেহরিক-ই-তালিবানের সংঘর্ষ চলছে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।